মুভির শুরুতেই আমরা ইয়োশিমি আর তার ৬ বছরের মেয়ে ইকুকে দেখানো হয়। সিমির হাজবেন্ড প্রচন্ড অ্যাসিভ হওয়ার কারণে সে তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়েছিল। এবার কোর্টে কেস চলছিল দুরকম ভাবে, যেখানে তার স্বামী এটা প্রুভ করার চেষ্টা করছিল যে সিমি মেন্টালি আনস্টেবল, কারণ ছোটবেলায় কিছু ঘটনা ঘটে যাওয়ার কারণে তার এইরকম মানসিক অবস্থা হয়েছে। কারণ সিমির বাবা মা নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে পরবর্তী সম্পর্কের দূরত্ব হওয়ার কারণে তাদেরকে ডিভোর্সের পথ বেছে নিতে হয়, যার কারণে সিমি ছোটবেলা থেকে বাবা মার ভালোবাসা না পেয়ে একাকিত্বর মধ্যে বড় হয়েছে। ফলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও সে মানসিকভাবে আনস্টেবল হওয়ার কারণে তাকে সর্বদা ডক্টর ট্রিটমেন্টের সাথে থাকতে হয়। আর অন্যদিকে সিমি প্রুভ করার চেষ্টা করছিল যে তার স্বামী প্রচন্ড অ্যাবিউজিভ এবং তার উপর যে স্টেটমেন্টগুলো চাপানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা, কারণ এখন সে ভালো হয়ে গিয়েছে। এবার ইকুকে নিজের কাছে রাখার জন্য তাকে কোর্টকে দেখাতে হবে সে সম্পূর্ণরূপে আর্থিকভাবে সচ্ছল। সিমি তাদের ডিভোর্সের প্রভাব যাতে তাদের মেয়ের উপর না পড়ে তার জন্য সে যথাসম্ভব চেষ্টা করত তার মেয়েকে সে ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতে, তাকে যেন কোনোদিনও তার বাবার অনুপস্থিতি বুঝতে না হয়। কারণ সে জানে ছোটবেলায় বাবা মায়ের বিচ্ছেদের প্রভাব একটা বাচ্চার উপর পড়তে পারে। সিমি খুব ছোটখাটো একটি কাজ করত, যার ফলে স্যালারি অল্প হওয়ার কারণে সস্তায় একটি ফ্ল্যাট নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অনেক খোঁজাখুঁজির পর শহরের এক প্রান্তে এক নির্জন এলাকায় একটা চরাজীর্ণ অ্যাপার্টমেন্টের খোঁজ পায় সিমি। বৃষ্টির মধ্যে মেয়েকে নিয়ে অ্যাপার্টমেন্টের সামনে পৌঁছালে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার এসে তাদের রিসিভ করে রুম দেখাতে নিয়ে যায়। লিফটের অবস্থা এতটাই খারাপ ছিল যে উপরের সিলিং থেকে টপ টপ করে মেঝেতে পানি পড়ছিল। অন্যদিকে অ্যাপার্টমেন্টের মালিক লিফটে লাগানো সিসি ক্যামেরা দিয়ে তাদের উপর নজর রাখছিল, যেখানে আমরা দেখতে পাই লিফটের মধ্যে একটি বাচ্চার আত্মা কয়েক সেকেন্ডের জন্য এসে বেরিয়ে যায়। এই ব্যাপারটা মালিক নিজে লক্ষ্য করলেও বেশি একটা গুরুত্ব দেয় না। রুমে পৌঁছালে দেখে সেখানকার অবস্থা খুব একটি ভালো না। ছাদ থেকে জল পড়ে পুরো মেঝেতে জল ভরে রয়েছে। ফ্ল্যাটের গোটার দেওয়ালটা স্যাঁতসেঁতে, তার মধ্যে ফ্ল্যাটের অর্ধেক জিনিস কাজ করে কিনা সন্দেহ। কিন্তু তারপরেও অর্ধেক টানা পড়ে ফ্ল্যাটের ভাড়া খুব কম হওয়ার কারণে সে এই ফ্ল্যাটে থাকতে রাজি হয়ে যায়। তাদের কথা বলার মাঝে ইকু এক দৌড়িয়ে ছাদে চলে আসে। সেখানে একটি লাল ব্যাগ পরে থাকতে দেখে। ততক্ষণে সিমি ফ্ল্যাটের ছাদে চলে আসলে নিচে এসে সেই ব্যাগটা কেয়ারটেকারকে দিয়ে দেয়। পরের দিন সমস্ত মালপত্র নিয়ে এসে সিমি ফ্ল্যাটে শিফট হয়ে যায়, কিন্তু সে লক্ষ্য করে উপরে একটি জায়গায় কালো স্পট হয়ে এক জায়গা দিয়ে জল পড়ছে। এই ব্যাপারটা সে ফ্ল্যাটের মালিককে গিয়ে জানালে সে খুব একটা গুরুত্ব দেয় না, কারণ তার মতে অল্প দামে পুরনো ফ্ল্যাটে এরকম ছোটখাটো প্রবলেম থাকাটা স্বাভাবিক এবং তাকে এটাকে মানিয়ে নিয়েই থাকতে হবে। তো সবসময় এই কথাটা মনে রাখবেন, মানুষ আপনাকে গুরুত্ব তখনই দিবে যখন আপনার কাছে অনেক টাকা থাকবে। তো ব্যাক টু দ্য স্টোরি। সিমি ডিসঅ্যাপয়েন্টে ওই রুমে ফিরে আসলে ছাদ থেকে পড়ে যাওয়া জলের নিচে একটি বালতি বসিয়ে দেয়, কিন্তু এতেও কোনো লাভ হয় না, কারণ স্পট ধীরে ধীরে আকারে বড় হচ্ছিল আর এরই সাথে জল পড়ার গতিটাও বেড়ে যাচ্ছিল। সিমির মনে হয় উপরতলার পাইপ লিক হওয়ার কারণে এটা হচ্ছে। তার জন্য সে সিদ্ধান্ত নেয় উপরতলায় যারা আছে সে গিয়ে তাদের সাথে কথা বলবে। কিন্তু সে উপরে গিয়ে দরজায় অনেকবার নক করার পরেও কেউ দরজা খুলে না। নিরাশ হয়ে ব্যাক করতেই যাবে, কিন্তু তখনই সে লিফটের বাইরে একটি বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু চোখের পলক ফেলতেই বাচ্চাটি সেখান থেকে উধাও হয়ে যায়। এই ঘটনার পর থেকে সিমির সাথে কিছু অদ্ভুত ধরনের ঘটনা ঘটতে শুরু করে। যেমন সে অনিদ্রায় ভুগছিল, তার মাইগ্রেনের প্রবলেম আবারও ব্যাক করেছিল, রুমের ট্যাপ থেকে নোংরা জল আসছিল, কোনো কারণবশত লিফটের সুইচগুলাও কাজ করছিল না। এইসবের মাঝে একদিন ইকুর স্কুল ছুটি হওয়ার সময় সিমির পৌঁছাতে লেট হয়ে যায়। সে দ্রুত এখানে পৌঁছালে সে দেখে ইকু কোথাও নেই। মনে প্রচন্ড ভয় নিয়ে তার মেয়েকে এদিক ওদিক খুঁজতে থাকলে তখনই তার নজর যায় সামনে থাকা একটি লিফলেটের উপর, যেটাই মিক্সটুকু নামের কোন এক বাচ্চা মেয়ের নিখোঁজ হওয়ার খবর ছিল। কিন্তু অবশেষে ইকুকে খুঁজে পেয়ে তারা দুজন বাড়ি ফিরে। সেদিন বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার জন্য ইকু ফ্ল্যাটের ছাদে যেতে চাইলে সিমি তাকে ছাদে নিয়ে গেলে দেখে সেখানে আবারও ওই লাল ব্যাগটা পড়ে আছে। আর এটা দেখে সিমি অবাক হয়ে যায়, কারণ এই ব্যাগটা সে কিছুদিন আগেই কেয়ারটেকারকে দিয়ে দিয়েছে। তাহলে এইটা এখানে কি করে এলো? আর এবার সে ওই ব্যাগটা তুলে
তুলে ডাস্টবিনে ফেলে দেয়। এইভাবে কেটে যায় আরো কিছুদিন, কিন্তু সেদিনের পর থেকে ওই বাচ্চা মেয়ের আত্মাটা ইকুকেও দেখা দিতে শুরু করে, এবং কি একদিন স্কুলে বন্ধুদের সাথে লুকোচুরি খেলার সময় সে ওই বাচ্চা মেয়ের আত্মাটিকে দেখতে পেলে অজ্ঞান হয়ে যায়। সিমি স্কুলে আসলে সে তার একমাত্র মেয়েকে এইরকম অবস্থায় দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হলে স্কুল টিচারের সাথে এই বিষয়ে কথা বলার সময় সিমি স্কুলের নোটিশ বোর্ডে একটা ড্রয়িং লক্ষ্য করে, আর এই ড্রয়িংটা সে তাদের অ্যাপার্টমেন্টে দেখেছে। সিমি এটা শুনে আরো অবাক হয়ে যায় যে ওই ড্রয়িংটা নাকি তার মেয়ে ইকু আঁকিয়েছে। ক্লাস টিচার বলে ইকু যে মেয়েটার ড্রয়িং করেছে সে মেয়েটা আসলেই এই স্কুলে পড়তো, আর তার নাম হলো মিসুকো কাওয়াই, এবং কয়েক বছর আগে হঠাৎ করে সে একদিন নিখোঁজ হয়ে যায়। নিখোঁজের সময় তার পরনে ছিল একটা হলুদ রেনকোট আর তার সাথে ছিল একটি লাল ব্যাগ। আর এই কথাগুলো স্যারের মুখে শুনে সিমি একদমই অবাক হয়ে যায়, কারণ সে এই মেয়েটারই মিসিং লিফলেট সেদিন সে দেখেছিল, আর এইটা সেই লাল ব্যাগ যেটা কিনা তাদের ফ্ল্যাটের ছাদের উপর পড়েছিল। সেদিন রাতে সিমি স্বপ্ন দেখে ওই বাচ্চা মেয়েটা তাদের বিল্ডিং এর দিকেই আসছে, আর তখনই হঠাৎ সিমির ঘুম ভেঙে যায়। সে লক্ষ্য করে ইকু বিছানায় নেই। হয়রান হয়ে তাকে খুঁজতে খুঁজতে সিমি উপরের ফ্ল্যাটে চলে আসে। লক্ষণীয় বিষয় হলো আজকে এই রুমের দরজা খোলা। ভিতরে ঢুকতেই দেখে মেঝেতে পুরো জলে ভর্তি, সাথে প্রতিটি কল খোলা, আর সেখানে ঘরের এক কোনায় সেন্সলেস অবস্থায় দাঁড়িয়ে আছে ইকু। সে দ্রুত তাকে নিয়ে বেরোতে গেলে হঠাৎ করেই তার নজর পড়ে সেখানে মিসুকো নামের ওই মেয়েটার একটি ফটো, আর এইটা দেখে সে বুঝে যায় এই রুমটাই মিসুকো থাকতো। আর সিমি ডিসাইড করে সে এই রুমটা ছেড়ে দিবে। পরের দিন সকালে জিনিসপত্র গোছাতে যখন ব্যস্ত তখনই আগমন ঘটে তার উকিলের। সে বলে তুমি যদি বারবার ঘর পরিবর্তন করতে থাকো তাহলে তোমার হাজবেন্ড খুব সহজেই কোর্টে প্রমাণ করে দিবে যে তুমি আর্থিকভাবে তোমার মেয়েকে টেক কেয়ার করতে সম্ভব নয়। তার জন্য যেমন করে হোক তাকে একটা জায়গাতেই এখন থাকতে হবে যতদিন পর্যন্ত কোর্ট তাদেরকে এই মামলার রায় দিচ্ছে। অগত্যা ঘরের অবস্থা দেখে উকিল অ্যাপার্টমেন্টের মালিকের সাথে কথা বলে তাদের রুমটা রেনোভেট করার ব্যবস্থা করে, আর সাথে উপরের পাইপ লিকের সমস্যাটাও শর্ট আউট করে। এবার রেনোভেশনের পর থেকে তাদের সাথে আর কোনো অদ্ভুত ঘটনা আর ঘটে না, এমনকি সিমির হেলথ কন্ডিশন আগের থেকে অনেক ভালো। একদিন ইকু স্কুল থেকে বাড়িতে ফিরলে সিমি তার ব্যাগ চেক করতে গিয়ে অবাক হয়ে যায়, কারণ তার ব্যাগে ওই লাল ব্যাগটা ছিল। সে ভয় পেয়ে জিজ্ঞাসা করে এই ব্যাগ তোমার কাছে কি করে এলো? আর উত্তরে রিকু বলে এই ব্যাগটা আমার কাছে কি করে এলো আমি নিজেই জানি না। সিমি লাল ব্যাগটা বের করতেই যাবে আর তখনই একটা ভিজন দেখতে পায় যেখানে এই ব্যাগটা এক জলভর্তি ট্যাঙ্কের ভিতরে পড়ে যাচ্ছিল। সিমি অনুভব করে মিসুকো যেন তাকে কিছু বলতে চায়, আর তখনই সে একটি টর্চ নিয়ে ফ্ল্যাটের ছাদের উপর ওই ট্যাঙ্কটা চেক করতে বেরিয়ে পড়ে, এবং ট্যাঙ্কটা স্পর্শ করতে সে আবার একটি ভিজন দেখতে পায়। এবার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমাদের দেখানো হয় আজ থেকে কিছু বছর আগে অথরিটি যখন ট্যাঙ্ক ইনস্পেকশন করার জন্য এসেছিল তখন তারা ট্যাঙ্ক চেক করার পর ঢাকনাটা খোলা রেখেই চলে যায়। এবার কৌতূহল বশত ট্যাঙ্কের ভিতরে কি আছে সেটা দেখার জন্য মিসুকো সেখানে উঠলে অ্যাক্সিডেন্টলি ট্যাঙ্কের ভিতরে পড়ে যায়। এবার যেহেতু ছাদের ভিতর সেই সময় কেউ ছিল না, বেচারি মিসুকো সেখানেই মৃত্যু হয়। তাদের বাবা মা নিজেদের ঝগড়া নিয়ে এতটাই ব্যস্ত থাকতো তাদের মেয়ের কথা কারোরই খেয়ালই পড়ে না। অন্যদিকে ইকু লক্ষ্য করে বাথটেপের কল নিজে থেকে চালু হয়ে গিয়েছে, আর অনবরত নোংরা জল বের হয়ে বাথটেপটি ভরে যাচ্ছে। আর ইকু কল বন্ধ করতে গেলেই মিসুকো তার মাথা চেপে ধরে আর তাকে বাথটেপের জলে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সিমি চলে আসলে কোনো রকমে তাকে বাঁচিয়ে বাথরুম থেকে বেরিয়ে লিফটে চলে আসলে আর লিফটের চারিদিক থেকে জল পড়তে শুরু করে। আর তখনই সে খেয়াল করে লিফটের বাইরে ইকু দাঁড়িয়ে আছে এবং সে নিজে মিসুকোকে জড়িয়ে ধরে বসে রয়েছে। আর এইটা দেখে সে বুঝে যায় মিসুকো তাদেরকে এইখান থেকে যেতে দিবে না, তাই সে মেয়েকে বাঁচানোর জন্য নিজের লাইফ
লাইফ স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। আর এরই সাথে লিফটের দরজাটি বন্ধ হয়ে যায়। ইকো ঘাবড়ে গিয়ে লিফটকে ফলো করে উপরে পৌঁছালে লিফটের দরজা খুলে দেখে সেখানে কেউ নেই, আর পরক্ষণেই ভিতর থেকে ভর্তি জল বেরিয়ে আসে। এরপর কেটে যায় 10টা বছর। এখন ইকো হাই স্কুলে পড়ে, আর সে তার বাবার সাথে এখন থাকে। একদিন ইকো স্কুল থেকে বাড়ি ফেরার পথে সেই অ্যাপার্টমেন্টে আসে যেখানে কয়েক বছর আগে তাদের সাথে মর্মান্তিক ঘটনা ঘটেছিল। এই অ্যাপার্টমেন্টে এখন কেউ থাকে না, ফলে অবস্থা এখন একেবারে জরাজীর্ণ। কিন্তু সে আর তার মা যেই রুমে থাকতো সেইটার অবস্থা কিন্তু একেবারে বিপরীত, কারণ রুমটার কন্ডিশন যেমন ভালো তেমনি পরিপাটি করে গোছানো, আর দেখে মনে হচ্ছিল যেন কেউ এখনো এই রুমে থাকে। তখনই পলক ফেলতে সিমির আত্মার তার সামনে আসলে আর ইকো তাকে দেখে ভীষণ খুশি হয়। সে তার মাকে জিজ্ঞাসা করে, আমি কি তোমার সাথে এখানে থাকতে পারি? সিমি হেসে তাকে উত্তর দেয়, এমনটা হওয়া তো সম্ভব নয়, কারণ আমি এখন এখানে মিশুকুর সাথে থাকি। আর তখনই আমরা সেখানে ইকুর পিছনে মিশুকে দেখতে পাই, আর তখনই পলক ফেলতে দুজনই উধাও হয়ে যায়। আর ইকু তার মাকে খুশি থাকতে দেখে তার বাড়ির পথের দিকে হাঁটা দেয়। আর এর সাথে মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিতে দেখানো গল্প অনুযায়ী বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি মিশুকু ছোটবেলা থেকেই বাবার ভালোবাসা না পেয়ে বড় হয়েছে, এবং কি তারা তাদের একমাত্র মেয়ের ব্যাপারে এতটাই কেয়ারলেস ছিল যে তার মৃত্যুর কারণ একদিক থেকে তারা নিজেরাই। এবার এই ফ্ল্যাটে সিমি তার মেয়েকে নিয়ে শিফট হলে ইকুর প্রতি তার মায়ের ভালোবাসা এবং যত্ন দেখে ছোট থেকে অবহেলিত হওয়া মিশুকুর হিংসে হয়। তাই সে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য ইকুকে মারতে চেষ্টা করে তার জায়গা নেওয়ার জন্য। কিন্তু পুরো ঘটনাটা যখন সিমি বুঝতে পারে তখন মিশুকুর সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে নিজের ছোটবেলার ঘটনা রিলেট করে নেয়। তাই সিমি তার একমাত্র মেয়েকে বাঁচানোর জন্য মিশুকুর সাথে থেকে যাওয়াটাই ভালো ভেবে নিজের জীবনটা স্যাক্রিফাইস করে। এবার এই গল্পের আরো একটা দিক আছে, সেই হিসাবে সিমি মানসিকভাবে কোনোভাবেই নর্মাল হতে পারেনি, যার কারণে সে যখন মিশুকুর ব্যাপারে জানতে পারে তখন তার দুঃখ অবহেলার সাথে নিজের ছোটবেলাকে কানেক্ট করতে পারলে একটা খেয়ালি জগৎ বানিয়ে নেয়, যেখানে সে মিশুকুর উপস্থিতি অনুভব করতে শুরু করে। এবার সময়ের সাথে সিমি রিয়েলাইজ করে ভবিষ্যতে সে তার মেয়ের ভরণ পোষণ করতে পারবে না, যার কারণে তার বাবার হাতে তুলে দেওয়াটাই ঠিক মনে হয়। এতে আর কিছু হোক বা না হোক তার মেয়ে একটা সুন্দর ও সচ্ছল জীবন পাবে। এজন্য সে মিশুকুর সাথে থেকে যায়। অর্থাৎ এখানে মিশুকু কোনো আত্মা নয়, বরং সিমির নিজের পাস। তো এই দুটি থিওরির মধ্যে কোনটা আপনার পছন্দ হলো সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়া আপনারা আপনার মাকে কতটা ভালোবাসেন এবং তার সাথে কাটানো কোন মুহূর্তটা স্পেশাল অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন। আর যারা কিনা এই মুভিটা দেখতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।